নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এম লক্ষ্মীকান্তের এই বইটা আমি অ্যানালাইসিস করছিলাম, যেখানে আজকে আমরা পড়বো 15 নম্বর চ্যাপ্টার এবং টপিক হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সম্পর্কে দুটো ক্লাস হবে। প্রথম ক্লাস আজকে এবং নেক্সট ক্লাসে পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এর আগের দিনের ক্লাসে আমি পার্লামেন্ট সম্পর্কে আলোচনা কমপ্লিট করেছি। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টের মেন্স এক্সাম সেকশনের মধ্যে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই প্লেলিস্টে চলে যাও, পর পর ক্লাসগুলো পেয়ে যাবে। এবং মূলত ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমি এই ক্লাসগুলো করছি। ডাব্লিউবিসিএস প্রি বা মেন্সে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলো ডিটেলসে আমি পর পর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি। এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য যদি তোমরা এই বইটা পড়তে চাও এবং সহজে বুঝতে চাও তাহলে এই ভিডিওগুলো দেখতে পারো, এবং সাথে এই বইটা অবশ্যই পড়ো, কারণ বইটা খুব ইম্পর্টেন্ট বই। যে কোনো পরীক্ষার্থীদের কাছে পলিটির জন্য এই বইটা খুবই হেল্পফুল। এর সাথে সাথে তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লাসের পিডিএফ এবং ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়াও ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রামে যদি কোনো মেসেজ থাকে, কোনো কিছু বলার থাকে তাহলে মেসেজ করতে পারো। নিচে প্রত্যেকটা লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ফলো করে নিতে পারো। তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছ, এবং আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে ফ্রি এমসিকিউ ক্লাস নিচ্ছি। তোমাদের কোনো রকম সাবস্ক্রিপশন ছাড়াই তোমরা ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারবে, এবং এখানে আমি হিস্ট্রির উপরে ক্লাস করাচ্ছি। প্রতি বুধবার থেকে শনিবার সন্ধ্যে 7টা এবং রবিবার সন্ধ্যে 7টা এবং রাত্রি 9টায় আমি লাইভ ক্লাস নিচ্ছি। এই ক্লাসগুলোতে সবাই অবশ্যই উপস্থিত থেকো, এবং তোমাদের খুব হেল্প হবে, কারণ আমি হিস্ট্রিতে বিভিন্ন পরীক্ষাতে, শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতের বিভিন্ন পরীক্ষাতে যেরকম কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসছে সেই রকম কোশ্চেনের উপর বেসড করে আমি এই ক্লাসগুলো করাচ্ছি। তো তোমাদের নতুন অনেক কিছু তোমরা জানতে পারবে এবং তার সাথে সাথে রিভিশন হয়ে যাবে। তো অবশ্যই এই ক্লাসগুলো করো, প্রতিদিন লাইভ থাকার চেষ্টা করো। এর সাথে সাথে আমি ইউটিউবে প্রতি বৃহস্পতিবার এবং শনিবার রাত্রি 9টায় লাইভ থাকছি, এবং এখানে বাকি সাবজেক্টের উপর এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। তো তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা এই ক্লাসগুলো অবশ্যই করো। আনএকাডেমি অ্যাপ যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো, এবং নিচে ডেসক্রিপশনে আমার প্রোফাইল লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে ফলো করে নাও। এবং তোমাদের একটা কোড চাওয়া হবে, সেটা কোডটা দিও সর্বজিৎ10। এই কোডটা দিলে তোমরা ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারবে, এবং নেক্সট দিন থেকে অবশ্যই তোমরা লাইভ থাকো, অনেক নতুন কিছু জানতে পারবে। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং যদি তোমরা নতুন হও চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও, তাহলে এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারবে। তো চলো আমরা শুরু করব সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা। এই সুপ্রিম কোর্ট যে ব্যাপারটা, ভারত এটা নিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখানে সুপ্রিম কোর্টের কথা, সুপ্রিম কোর্ট টাইপের একটা জিনিস বলা হয়েছিল, যেটা আমরা চেঞ্জ করে মডিফাই করে আজকে সুপ্রিম কোর্ট যে ব্যবস্থা ভারতে দেখতে পাই সেই জিনিসটা নেওয়া হয়েছে। তো প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এখান থেকে আসে সেটা হচ্ছে কোথা থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো আমাদের দেশের বিচার ব্যবস্থার সবার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের নিচে রয়েছে হাইকোর্ট, হাইকোর্টের নিচে রয়েছে সাবঅর্ডিনেট কোর্ট। সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে কি কি রয়েছে? সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে রয়েছে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, লোয়ার কোর্ট, এইরকম জিনিসগুলো রয়েছে একদম নিচে। অর্থাৎ কেউ যদি কোনো বিচার পেতে চায় সে প্রথমে কোথায় যাবে? জেলা আদালতে যাবে, ডিস্ট্রিক্ট কোর্টে যাবে। সাবঅর্ডিনেট কোর্ট বলা হচ্ছে এগুলোকে একত্রিতভাবে বিভিন্ন জেলাতে যে কোর্টগুলো রয়েছে বা লোয়ার কোর্ট যেগুলো রয়েছে সবগুলোকে একত্রিত করলে বলা হবে সাবঅর্ডিনেট কোর্ট। তো আমি যদি কোনো একটা জিনিসের বিচার পেতে চাই প্রথমে আমি যাব সাবঅর্ডিনেট কোর্টে, সেখানেও যদি আমার বিচার না হয় সেখান থেকে যাব আমি হাইকোর্টে, এবং রাজ্যের প্রত্যেকটা রাজ্যে, প্রায় প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট রয়েছে, সেখানে যাব। হাইকোর্টেও যদি আমি আমার বিচার না পাই তাহলে আমি সেখান থেকে যাব সুপ্রিম কোর্টে। অর্থাৎ সবার উপরে যে কোর্টটা রয়েছে, সবার উপরে যে ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এখান থেকে আমরা একদম বুঝতে পারছি সুপ্রিম কোর্ট হচ্ছে সব থেকে উপরে এবং সাবঅর্ডিনেট কোর্ট হচ্ছে সব থেকে নিচে। এবং একটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে আমি একজন সিঙ্গেল ব্যক্তি, আমি চাইলে 3টে কোর্টেই যেতে পারি। এরম নয় যে আমি পশ্চিমবঙ্গে বাস করি মানে আমি শুধুমাত্র কলকাতা হাইকোর্টেই যেতে পারবো, এরকম নয়। আমি পশ্চিমবঙ্গে বাস করি এবং আমি চাইলে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারি আমার মামলা, যদি আমি আমার হাইকোর্টে আমি সেটার বিচার না পাই। অতএব এখানে ভারতে এরকম কোনো সিস্টেম নেই যে রাজ্যের যে কোনো ব্যক্তি সে শুধুমাত্র
হাইকোর্টেই বিচার করাতে পারবে এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ এটা একটা সিঙ্গেল সিস্টেমে কাজ করে। আমাদের দেশের যে বিচার ব্যবস্থা এটা পুরোপুরি সিঙ্গেল সিস্টেমে কাজ করে। সিঙ্গেল সিস্টেম বলতে ব্যাপারটা কি, তোমরা জানো যে কিছু ক্ষেত্র রয়েছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন তৈরি করে, যেগুলোকে বলা হয় সেন্ট্রাল লিস্ট। তার মধ্যে যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে সেইগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন তৈরি করতে পারে। কিছু ক্ষেত্র রয়েছে যেখানে স্টেট গভর্নমেন্ট শুধু আইন তৈরি করতে পারে, অর্থাৎ সেইগুলোকে বলা হয় স্টেট লিস্ট। এবং কিছু ক্ষেত্র রয়েছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট দুজনেই আইন তৈরি করতে পারবে, এইটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। তো এই লিস্ট যে ব্যাপারটা সেটা আমি এখনো এটার উপর কোনো ক্লাস করাইনি, সেটা সম্পর্কে আরো ভালোভাবে জানাবো তখন। কিন্তু এই জিনিসটা আশা করছি তোমাদের একটা আইডিয়া রয়েছে। এবার আমেরিকার কি সিস্টেম, আমেরিকায়ও এরকমই জিনিস রয়েছে, কিন্তু আমেরিকাতে একটা সিস্টেম রয়েছে যে সেন্ট্রাল লিস্টে ধরো যেগুলো সাবজেক্ট গুলো রয়েছে, হ্যাঁ, সেইটার ওপরে বিচার করতে পারে শুধুমাত্র ফেডারাল জুডিশিয়ারি। অর্থাৎ আমাদের এখানে ওয়ান টাইপ অফ যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলছি, আমেরিকাতে সেটাকে ফেডারাল জুডিশিয়ারি বলা হয়। স্টেট লিস্টে যেগুলো রয়েছে সেইগুলোর উপর বিচার করতে পারে শুধুমাত্র স্টেট জুডিশিয়ারি। অর্থাৎ আমরা যেটাকে হাইকোর্ট বলি, আমেরিকাতে সেটাকে স্টেট জুডিশিয়ারি বলা হয়। অর্থাৎ কোন সেন্ট্রাল লিস্টে যদি কোনো আইটেম থাকে সেটার উপর বিচার স্টেট জুডিশিয়ারি করতে পারবে না। আবার স্টেট লিস্টে যে সমস্ত আইটেম রয়েছে সেটার বিচার সেন্ট্রাল জুডিশিয়ারি করতে পারবে না। এরকম সিস্টেম রয়েছে আমেরিকাতে, কিন্তু আমাদের দেশে এরকম কোনো সিস্টেম নেই। আমাদের দেশে যদি কোনো একটা সাবজেক্ট থাকে স্টেট লিস্টে, তার উপর ধরো পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা আইন বানিয়েছে, এই আইনটা সুপ্রিম কোর্টেও বিচার্য। আমি যদি মনে করি এটার উপর আমার বিচার পেতে হবে, আমি সুপ্রিম কোর্টেও যেতে পারি। এখানে আলাদা কোনো সিস্টেম নেই। সেই জন্য এখানের যে সিস্টেম, আমাদের দেশের যে সিস্টেম, সেটাকে বলা হচ্ছে কি সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট। সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট কারণ সমস্ত কোর্টে যে কোনো মানুষ যে কোনো রাজ্য থেকে যে কোনো প্রান্ত থেকে যেতে পারে। অবশ্যই একটা প্রসিডিওর রয়েছে, সেইভাবে যেতে হবে। এবং এটা আমরা নিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে, এনফোর্স বোথ সেন্ট্রাল লজ অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট লজ। যেটা একটু এতক্ষণ ধরে যে আমি ব্যাপারটা বললাম যে স্টেট ল বা সেন্ট্রাল ল দুটোই অ্যাপ্লিকেবল যে কোনো কোর্টে। নেক্সট, 1950 সালের 28 জানুয়ারি দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ ইনঅগরেটেড অন 28 জানুয়ারি 1950। এই দিনে আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়। এবার কোশ্চেন আসবে যে একটু আগে আমরা আলোচনা করলাম যে 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমরা আমাদের সুপ্রিম কোর্ট সিস্টেম নিয়েছি, তাহলে এই সালটা 1950 হচ্ছে কি করে? এর আগে কি সুপ্রিম কোর্ট বলে কিছু ছিল না 1950 এর আগে? এখানেও লেখা রয়েছে সেম, এস্টাবলিশ আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তাহলে ব্যাপারটা, এর ব্যাপারটা হচ্ছে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে নতুন একটা সংস্থা তৈরি করা হয় যার নাম হচ্ছে ফেডারাল কোর্ট। ফেডারাল কোর্ট সিস্টেমটা অনেকটা আমাদের এখনকার সুপ্রিম কোর্টের মতো, অনেকটা, 100% নয় কিন্তু অনেকটা আমাদের সুপ্রিম কোর্টের মতো। এই ফেডারাল কোর্ট সিস্টেমকে চেঞ্জ করে আমরা নিচ্ছি কি সুপ্রিম কোর্ট। বলতে পারবো ওয়ান টাইপ অফ নাম চেঞ্জ করা হচ্ছে আর কিছু কাজ চেঞ্জ করা হচ্ছে, কিন্তু আসল যে কনসেপ্টটা, কোর কনসেপ্ট যেটা সেম থাকছে। 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের এই ফেডারাল কোর্ট সিস্টেম আর তারপরে 1950 এর যে সুপ্রিম কোর্ট আমাদের দেশে তৈরি করা হয়েছে, সেম জিনিস। এবার তফাৎ কি ছিল? ফেডারাল কোর্টের ক্ষেত্রে হতো কি, ফেডারাল কোর্ট আর আজকের যেটা বলতে পারো ওয়ান টাইপ অফ সুপ্রিম কোর্ট, সেম জিনিস। ফেডারাল কোর্টের মধ্যে একটা ব্যাপার ছিল যে কেউ যদি ফেডারাল কোর্টে গিয়েও, ধরো আমি নিচ থেকে বিচার পেতে পেতে ফাইনালি ফেডারাল কোর্টে এলাম এবং ফেডারাল কোর্টেও আমার বিচার হলো না, তখন আমি সেই বিচারটাকে নিয়ে ইংল্যান্ডে যেতে পারতাম। এবং ইংল্যান্ডে সেই সময় ছিল ব্রিটিশ প্রিভি কাউন্সিল। আমি সেই প্রিভি কাউন্সিলে গিয়ে অ্যাপ্লাই করতে পারতাম যে দেখো আমি ফেডারাল কোর্ট অব্দি গেছি কিন্তু সেখানেও মনে হচ্ছে আমি আমার বিচার পাইনি, তাই জন্য আমি এসেছি প্রিভি কাউন্সিলে। কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। সুপ্রিম কোর্ট যা বিচার দেবে সেটাই লাস্ট বিচার, এটার পরে আমি আর কোথাও যেতে পারবো না। তো ফেডারাল কোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে মেন তফাৎ হচ্ছে এটা। ফেডারাল কোর্ট এখানে একটা প্রিভি কাউন্সিল বলে একটা ব্যাপার ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের পরে আর এরকম প্রিভি কাউন্সিল বা এরকম কোনো ব্যাপার নেই। সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ রেকর্ড, অর্থাৎ এখানে এসেই ফাইনাল বিচার আমার
সুপ্রিম কোর্ট যা বিচার দেবে সেটাই হচ্ছে ফাইনাল বিচার। তো এটাই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ, কিন্তু বেসিক যে কাজটা ফেডারেল কোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্ট প্রায় সেম। তাহলে আমরা সুপ্রিম কোর্টকে এটা বলতে পারি যে সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, অর্থাৎ এটাই শেষ জায়গা যেখানে আমি আমার বিচার পেতে পারি। এখনো যদি সুপ্রিম কোর্টের বিচারের পরেও যদি আমি ভাবি যে আমার বিচার আমি পাইনি, তাহলে আমি আর কোথাও যেতে পারবো না, আমার সুপ্রিম কোর্টের যে বিচার সেটাকেই মেনে নিতে হবে। এটা হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। 124 থেকে 147 নম্বর আর্টিকেলের মধ্যে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা হচ্ছে এবং এটা হচ্ছে পার্ট 5 এর মধ্যে পড়ছে। পার্ট 5 আর্টিকেল 124 থেকে 147 এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট, এবং এর মধ্যে সমস্ত কিছু বলা রয়েছে যে তার অর্গানাইজেশন কেমন হবে, সেটা কিভাবে সমস্ত দিক থেকে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্স কিভাবে, তার জুরিসডিকশন কি থাকবে, মানে জুরিসডিকশন মানে সে কতটা অবধি গিয়ে বিচার করতে পারবে, কতটা তার এখতিয়ার রয়েছে সেটাকে বলা হয় জুরিসডিকশন, তার কি পাওয়ার রয়েছে, এই সমস্ত কিছু লেখা রয়েছে কোথায় 124 থেকে 147 নম্বর আর্টিকেলে। এবার সুপ্রিম কোর্ট যখন আছে তাতে কিছু বিচারপতি থাকবে যারা বিচারটা করবে। বর্তমানে এখন 34 জন জাজ রয়েছে যা, এবং একজন তার মধ্যে হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিস মানে টোটাল যারা জাজ তাদের মধ্যে একজনকে অবশ্যই প্রধান থাকতে হবে। তো টোটাল 33 জন রয়েছেন জাজ এবং তার সঙ্গে একজন রয়েছেন চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি। এই হচ্ছে আজকের দিনে সুপ্রিম কোর্টের কম্পোজিশন। টোটাল এতজন রয়েছেন। 2019 অব্দি এই সংখ্যাটা একটু চেঞ্জ ছিল। ইন 2019 the center notified an increase in the number of supreme court judge from 31 to 34, অর্থাৎ 2019 অব্দি জাজের সংখ্যা ছিল 31, অর্থাৎ 30+1, 30 জন জাজ এবং একজন চিফ জাস্টিস। এই ছিল হচ্ছে 2019 অব্দি, কিন্তু 2019 এর পরে গভর্নমেন্ট এটাকে চেঞ্জ করছে, সেখানে আরো 3 জনকে অ্যাড করা হচ্ছে, অর্থাৎ 34 করা হচ্ছে, এখন রয়েছে 33+1। এটা চেঞ্জ হচ্ছে 2019-এ। এবং যখনই এই নাম্বারগুলো চেঞ্জ করা হয় তখনই একটা করে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পাস করাতে হবে। ওকে, যেমন এখানে পাস হয়েছে কি সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এই অ্যাক্টের মাধ্যমে এটাকে চেঞ্জ করা হয়েছে। যখন প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় তখন সংখ্যা ছিল কত, মাত্র 8 জন, অর্থাৎ 7 জন জাজ এবং একজন চিফ জাস্টিস প্রধান বিচারপতি। এই নিয়ে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল কবে, 1950 সালে। সেইখান থেকে একটু 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 করে বাড়তে বাড়তে আজকের এই 33+1-এ এসেছে। এবার কেন বাড়ানো হয়েছে, অবশ্যই যত দিন গেছে তত বেশি বিচারের সংখ্যা বেড়েছে। আগে প্রথম 1950-এ যত অপরাধ হতো বা যত বিচার করতে হতো তার থেকে বেশি অপরাধও এখন হয়, তত বেশি বিচারেরও প্রয়োজন। শুধু অপরাধ কেন, ডিসপিউট, বিভিন্ন জিনিসগুলো বেড়েছে, সেই কারণে এই সংখ্যাটাও বাড়াতে সময় টাইম টু টাইম বাধ্য হয়েছে সরকার। এখন 33+1 রয়েছে, আবার আজ থেকে আরো কিছু বছর পরে দেখা যাবে আরো বৃদ্ধি করা হবে। তো সেইভাবে সংখ্যাটা বৃদ্ধি করা হয় এবং এটা করে কে পার্লামেন্ট। পার্লামেন্টের হাতে এই ক্ষমতাটা রয়েছে যে তারা বুঝবে, তারা ঠিক করবে যে জাজদের সংখ্যা বৃদ্ধি করা উচিত, এই সময় দরকার রয়েছে কি দরকার নেই। যেমন পার্লামেন্ট কি করছে, এরকম করে করে বাড়াচ্ছে। 1950-তে দেখলাম যে 8 জন ছিল, 1956 সেটা করা হচ্ছে 10 জন, 1960-তে 13 জন, 1977-এ হচ্ছে 17 জন, 17 জন, এবং 1986-এ করা হচ্ছে 25। এরকম করতে করতে বাড়ানো হচ্ছে। তো এরকম এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় যে মনে রাখা কোন বছরে কতগুলো সংখ্যা বাড়িয়েছে, কিন্তু জাস্ট একটা বোঝার জন্য যে পার্লামেন্টের হাতে এই ক্ষমতাটা রয়েছে, যে তারা যখন মনে করবে যে জাজের সংখ্যা বৃদ্ধি করা দরকার তখন তারা করতে পারবে। নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ, অর্থাৎ কিভাবে একজন জাজ বা কার দ্বারা একজন জাজ অ্যাপয়েন্ট হন, নিযুক্ত হন। নিযুক্ত হবেন প্রেসিডেন্টের দ্বারা। The judge of the Supreme Court are appointed by the president. President নিযুক্ত করবেন। The chief justice is appointed by the president after consultation with the such judge of the Supreme Court and High Court as he deems necessary. দেখো এখানে একটু উল্টো পদ্ধতি অবলম্বন করা হয়। নরমালি আগে চিফকে, প্রধানকে নিযুক্ত করা হয়, তারপরে বাকিদের করা হয়। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে উল্টো কাজটা করা হয়, প্রথমে জাজদের নিযুক্ত করা হয়। জাজদের নিযুক্ত করার পরে এই জাজদের সঙ্গে কনসাল্ট করে প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস কে হবে
তাকে নিযুক্ত করবে। ওকে, তো প্রথমে জাজদের নিযুক্ত করা হয়, তারপরে চিফ জাস্টিসকে নিযুক্ত করা হবে। এই ব্যাপারটা বোঝা গেল। নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ, যেটা একটু ডিটেলসে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি এই যে চিফ কে হবে, প্রধান বিচারপতি কে হবে, এই সম্পর্কে আমাদের সংবিধানে এক্স্যাক্টলি কিছু বলা নেই। তার কাকে আমরা চিফ জাস্টিস নিযুক্ত করব। 1950 থেকে আমাদের সুপ্রিম কোর্টের কাজ শুরু হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে 1950 থেকে, এবং 1950 থেকে 1973 অব্দি একটা প্র্যাকটিস ছিল যে টোটাল বিচারপতিদের আগে নিযুক্ত করে দেওয়া হতো, যারা জাজ হতো, যারা জাজ তাদেরকে আগে নিযুক্ত করে দেওয়া হতো, তারপরে দেখা হতো যে এই জাজদের মধ্যে সব থেকে বয়স্ক কে, যে বয়স্ক হতো তাকে চিফ জাস্টিস নিযুক্ত করা হতো। এইরকম প্র্যাকটিস চলছে তো 1973 অব্দি। এইরকম নিয়ম কিন্তু কোনো সংবিধানেও লেখা নেই, কোথাও লেখা নেই, জাস্ট এটা একটা প্র্যাকটিস ছিল, এরকম ভাবে হতো। ঠিক আছে, কিন্তু 1973-এ এটা চেঞ্জ করে, ফার্স্ট টাইম চেঞ্জ হচ্ছে কিভাবে, এই সময় একজনকে নিযুক্ত করা হচ্ছে যার নাম হচ্ছে এন রায়, এবং এন রায় সিনিয়র মোস্ট ছিলেন না, সব থেকে বয়স্ক ছিলেন না। এন রায়ের থেকেও কয়েকজন বয়স্ক ছিলেন, 4 জন বয়স্ক ছিলেন, তাদেরকে ছেড়ে এন রায়কে নিযুক্ত করা হয়। এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমি এগুলো বোঝানোর জন্য এখানে যেরকম ভাবে বোঝানো হয়েছে সেইভাবে। এরকম ডাইরেক্ট কোশ্চেন হয়তো আসবে না তোমাদের কাছে, কিন্তু ব্যাপারটা বোঝো যে 1973 অব্দি এক রকমের প্র্যাকটিস ছিল, যেটা কোথাও কোনো জায়গাতে লেখা ছিল না, তা সত্ত্বেও এটা চলতো। ধরো 15 জন জাজ রয়েছে, সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা 15 জনকে আগে অ্যাপয়েন্ট করা হতো, তারপর দেখা হতো যে কার বয়স সব থেকে বেশি তাকে নিযুক্ত করে দেওয়া হতো চিফ জাস্টিস। এবার সেই জিনিসটা চেঞ্জ করা হচ্ছে 1973-এ। আর এখন আর সেরকম কোনো নিয়ম নেই, এখন যাকে প্রেসিডেন্ট মনে করবেন চিফ জাস্টিস বানাবেন, বাকি জাজেদের সঙ্গে কনসাল্ট করে তারপরে তাকে কি বানানো হবে, চিফ জাস্টিস বানানো হয়। তো এখানে এইরকম কোনো ব্যাপার নেই যে সব থেকে বয়স্ক যে তাকে বানানো হবে এখন। ওকে, দেন নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন, যোগ্যতা। একজনের যোগ্যতা কি হওয়া উচিত যাতে সে সুপ্রিম কোর্টের জাজ হতে পারে। এখানে কয়েকটা যোগ্যতা বলা রয়েছে। প্রথম বলা হয়েছে যে তাকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে। ভারতের সাংবিধানিক যে কোনো পদে পদ লাভ করার জন্য অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তো সিটিজেন অফ ইন্ডিয়া হওয়াটা মাস্ট, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়াতে তিনটে জিনিস বলা রয়েছে, এই তিনটের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি ফলো করে তাহলেই সে জাজ হতে পারবে। অর্থাৎ প্রথমে তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, ভারতের নাগরিক হতে হবে। যদি সে ভারতের নাগরিক হয় তারপরে দেখা হবে যে এই তিনটের মধ্যে কোনোটা তার রয়েছে কিনা, যদি তার থাকে তাহলে সে একজন জাজ হওয়ার জন্য যোগ্য। প্রথম যেটা বলা হয়েছে 2 নম্বর ক্রাইটেরিয়ার ফার্স্ট কন্ডিশন বলা হয়েছে কি, হি শুড হ্যাভ বিন এ জাজ অফ হাই কোর্ট অর হাই কোর্ট ইন সাকসেশন ফর 5 ইয়ার। অর্থাৎ তাকে সে যদি 5 বছরের জন্য কোনো হাইকোর্টের জাজ থাকে, এটা সে যদি দেখাতে পারে যে দেখো আমি 5 বছর ধরে এই পার্টিকুলার এই হাইকোর্টে আমি যাচ্ছিলাম, তাহলে প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী সে হয়ে যাবে। অর্থাৎ সে যদি সিটিজেন অফ ইন্ডিয়া হয়, তার সঙ্গে সে যদি 5 বছরের হাইকোর্টে কোনো হাইকোর্টে জাজ ছিল এটা দেখাতে পারে, তাহলে সে জাজ সুপ্রিম কোর্টে জাজ হওয়ার জন্য যোগ্য। এবার এরকম নয় যে কোনো একজন ব্যক্তি হাইকোর্টে জাজ ছিল মানে সে 5 বছর ধরে একটাই হাইকোর্টে ছিল সেটাই দেখাতে হবে। অর্থাৎ ধরো কোনো একজন ব্যক্তি প্রথমে ক্যালকাটা হাইকোর্টের জাজ ছিল 2 বছরের, তারপরে গেল সে কোথায়, বম্বে হাইকোর্টে সে কাটালো 3 বছর, তাহলে তার টোটাল 5 বছর হলো। তাহলেও হবে এই ব্যাপারটা, তাতেও হবে। তো অন্তত তাকে দেখাতে হবে যে আমি 5 বছর এর আগে কোনো না কোনো হাইকোর্টে কাজ করেছি, সেটা একটা হাইকোর্টে হলেও হবে, কলকাতা হাইকোর্টেও যদি সে 5 বছর কাজ করে তাহলেও হবে, আবার বেশ কয়েকটা হাইকোর্ট মিলিয়েও যদি 5 বছর হয় তাহলেও হবে। সেকেন্ড কন্ডিশন বলা আছে, শুড হ্যাভ বিন অ্যাডভোকেট অফ এ হাই কোর্ট ফর 10 ইয়ার। তাকে জাজ বিচারপতি হয়েছিল সেটা দেখা, সে যদি বিচারপতি না হয়, তার ছাড়াও তার একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে সে যদি অ্যাডভোকেট হিসেবে কাজ করে, অ্যাডভোকেট মানে বাংলায় হচ্ছে উকিল। ওকে, সে যদি কোনো হাইকোর্টে 10 বছরের উকিল হওয়ার অভিজ্ঞতা দেখাতে পারে যে আমি 10 বছর ধরে উকিল হিসেবে কাজ করেছি, তাহলেও সে যোগ্য সুপ্রিম কোর্টে জাজ হওয়ার মতো। এগেন এখানে সেম কন্ডিশন যে একটাই হাইকোর্টে উকিল থাকবে এরকম ব্যাপার নয়, 2, 3, 4টে হাইকোর্টে পরপর মিলিয়ে যদি 10 বছর সে দেখাতে পারে তাহলেও হবে। অতএব এই অবধি আমরা কি দেখলাম, কি
দুটো কন্ডিশন হলো, এবং 3 নম্বর কন্ডিশনটা থেকে নি কি বলা আছে, হি শুড বি এ ডিস্টিংগুইশড জুরিস্ট ইন দ্য ওপিনিয়ন অফ প্রেসিডেন্ট। এখানে 3 নম্বর যে এটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, সেখানে কোনো 10 বছর 5 বছরের গল্প দেওয়া হয়নি, সেখানে বলা হয়েছে যদি প্রেসিডেন্ট মনে করে যে এই ব্যক্তি খুব ভালো জাজ হতে পারে, এ খুব ভালো জুরিস্ট, তাহলে তাকে এ করা যেতে পারে, সুপ্রিম কোর্টের জাজ হতে বানানো যেতে পারে। অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে 3 নম্বর যে কন্ডিশনটা সেটা প্রেসিডেন্টের হাতে নির্ভরশীল। প্রেসিডেন্ট যদি মনে করে যে হ্যাঁ এর মধ্যে ক্ষমতা রয়েছে, তো ক্ষমতা রয়েছে। তো ওভারঅল এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে প্রথম কন্ডিশন সবাইকে মানতেই হবে, এটা মাস্ট। সেটাতে কি বলা হয়েছে, শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। সে প্রথমে দেখালো যে আমি ভারতের নাগরিক, দেখো আমি ভারতের নাগরিক হলো। তারপরে সেকেন্ড কন্ডিশনে আসা হবে, যে সেকেন্ড কন্ডিশনের যে 3টে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কোনো একটা এই ব্যক্তিটা কি করছে না, এই ব্যক্তিটা ফলো করছে কিনা। প্রথম কন্ডিশন যেটা দেখলাম 5 বছরে জাজ হওয়ার অভিজ্ঞতা। ধরো মিস্টার এক্স এর ক্ষেত্রে দেখলাম যে সে 5 বছর কোনোদিনই জাজ হয়নি, সে জাজ হিসেবে কাজ করেনি 5 বছর, তাহলে তার নেক্সট অপশন কি রয়েছে, দেখা যাচ্ছে যে হি অ্যাডভোকেট অ্যান্ড অফ এ হাইকোর্ট ফর 10 ইয়ার, সে 10 বছরের জন্য উকিল হিসেবে কাজ করেছে কিনা। মিস্টার এক্স দেখা গেল যে 10 বছরের জন্য উকিল হিসেবে কাজ করেছে, তাহলে তাকে মানা হবে যে ঠিক আছে সে ভারতের নাগরিক প্লাস 10 বছরের জন্য কাজ করেছে অ্যাডভোকেট হিসেবে, তাহলে তার কোয়ালিফিকেশন রয়েছে, অতএব সে হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজ হতে পারে। ওকে, তো এইভাবে দেখা হবে দুটো কন্ডিশন। জাস্ট আমাদের সংবিধানে এইটুকুই বলা রয়েছে, এখানে আর এক্সট্রা কিছু বলা নেই যে সেখানে একজন জাজ হতে গেলে তার মিনিমাম এজ কত হবে, এইরকম কিছু বলা নেই, সর্বনিম্ন বয়স কত হবে, এরকম কিছু বলা নেই। জাস্ট এই কন্ডিশন গুলো ফলো করলেই সে একজন জাজ হতে পারবে। নেক্সট হচ্ছে ওথ। কোনো একজন যদি জাজ হিসেবে অ্যাপয়েন্ট হয়ে যায় তাকে এবার শপথ নিতে হবে, এবং শপথকে নেবেন প্রেসিডেন্ট নেবেন। সিম্পল ব্যাপার, প্রেসিডেন্ট তাকে নিয়োগ করছেন, প্রেসিডেন্ট তার শপথ গ্রহণ অনুষ্ঠানটা সম্পন্ন করবে। নেক্সট হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স। তার স্যালারি কত হবে, একজন জাজ সে কত স্যালারি পাবে। প্রেসিডেন্ট তাকে নিয়োগ করেছেন, প্রেসিডেন্ট তাকে শপথ দিয়েছেন, কিন্তু যখনই স্যালারি বা এই সমস্ত জিনিসগুলো আসবে তখনই চলে আসবে পার্লামেন্ট। অর্থাৎ একজন জাজ কত টাকা স্যালারি পাবে, কি কি সুবিধা পাবে, সেগুলো পার্লামেন্ট ঠিক করবে। পার্লামেন্ট যদি মনে করে যে কোনো সময় সেটা বাড়ানো দরকার, সে বাড়াতে পারবে। পার্লামেন্ট যদি কোনো সময় মনে করে যে সেটা কমানো দরকার, তাহলে কমাতে পারবে। তো সম্পূর্ণ এই ব্যাপারটা পার্লামেন্টের হাতে রয়েছে। 2018-তে জাজের স্যালারি, চিফ জাস্টিসের স্যালারি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার স্যালারি 1 লাখ থেকে বাড়িয়ে 2,80,000 পার মান্থ করা হয়েছে। অন্যদিকে একজন জাজের স্যালারি 90,000 থেকে বাড়িয়ে 2,50,000 পার মান্থ করা হয়েছে। এটা 2018-এ চেঞ্জ করা হয়েছে। আবার যদি ভবিষ্যতে কোনো সময় মনে করা হয় যে এর থেকেও বাড়ানো হবে, সেটা পার্লামেন্ট করবে। যদি মনে করে যে কমাতে হবে, তাহলে সেটা কমাবে পার্লামেন্ট। এবং একজন রিটায়ার্ড জাজ, রিটায়ার্ড জাজ কারা, অর্থাৎ যার টার্ম শেষ হয়ে গেছে, যে জাজ হিসেবে রিটায়ার করে গেছে, সে একটা পেনশন পাবে। কতটা পেনশন পাবে, 50% অফ দেয়ার লাস্ট ড্রন স্যালারি। অর্থাৎ সে লাস্ট মাসে যে স্যালারিটা পেয়েছে তার 50% সে পেনশন হিসেবে পাবে। অর্থাৎ আজকে ধরো কোনো একজন চিফ জাস্টিস রিটায়ার করলো, সে স্যালারির 2.8 এর 50% পেনশন হিসেবে পাবে, অর্থাৎ 1.4 লাখ সে জাস্ট পেনশন হিসেবে পাবে প্রতি মাসে। নেক্সট হচ্ছে টেনিওর। টেনিওর মানে সে কতদিন কাজ করবে সেইটা, এবং রিমুভাল, তাকে কিভাবে রিমুভ করা যেতে পারে। টেনিওর অফ জাজ, দ্য কনস্টিটিউশন হ্যাজ নট ফিক্সড দ্য টার্ম অফ টেনিওর অফ জাজ অফ সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজ কতদিন অবধি কাজ করবে, কত বছর কাজ করবে, এই জিনিসটা আমাদের সংবিধানে বলা নেই। একটাই জিনিস আমরা ফলো করি, সেটা হচ্ছে একজন জাজ 65 বছর অবধি কাজ করবে। যখনই তার 65 বছর বয়স হয়ে যাবে তখন তাকে রিটায়ার করতে হবে, এবং এই জিনিসটা বাড়ানো কমানো যেতে পারে সেটা পার্লামেন্ট ঠিক করবে। পার্লামেন্টের হাতে এগেন এই ব্যাপারটা রয়েছে। এবং যদি কোনো একজন জাজ সে রেজিগনেশন দিতে চায়, অর্থাৎ সে তার পদ থেকে পদত্যাগ করতে চায়, তাহলে প্রেসিডেন্টের কাছে সে একটা পদত্যাগ পত্র লিখবে, দিয়ে সে পদত্যাগ করতে পারবে।
এবার একজন জাজকে তার অফিস থেকে সরিয়েও দেওয়া যেতে পারে বা পদচ্যুত করা যেতে পারে, এবং সেটাও করবে কে? প্রেসিডেন্ট। তবে এরকম নয় প্রেসিডেন্ট হঠাৎ মনে করলো যে কোনো একজন ব্যক্তি কোনো একজন জাজকে আমি সরিয়ে দেবো আজকে, সেটা হবে না। পার্লামেন্ট যদি তাকে রেকমেন্ড করে, পার্লামেন্ট সমস্ত বিচার করে যদি প্রেসিডেন্টকে বলে যে প্রেসিডেন্ট এই মিস্টার এক্স কে সরিয়ে দাও, প্রেসিডেন্ট তখন কি করবে? মিস্টার এক্স কে সরিয়ে দেবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে পার্লামেন্ট ঠিক করবে যে কাকে সরানো হবে বা কিভাবে হবে। এবার এই সরানো বা রিমুভাল, যেটাকে পদচ্যুত করা বলতে পারি আমরা বাংলাতে, তো সেটা পদচ্যুত কিভাবে করা যেতে পারে, কি কারণে পদচ্যুত করা যেতে পারে? প্রথম কথা, পদচ্যুত তাকে করবে কে? প্রেসিডেন্ট করবে। যেটা একটু আগে বললাম যে প্রেসিডেন্ট তাকে পদচ্যুত করবে, কিন্তু প্রেসিডেন্ট নিজের ইচ্ছায় করবে না, সেটা পার্লামেন্টের ইচ্ছাতে করবে। পার্লামেন্ট তাকে বললে তাহলেই তাকে পদচ্যুত করতে পারবে। এবং পার্লামেন্টও হঠাৎ করেও এটা ঠিক করতে পারে না যে একজন জাজকে আমরা আজকে বললাম যে সরিয়ে দিতে, প্রেসিডেন্ট সরিয়ে দিল। তার জন্য একটা প্রসিডিওর রয়েছে, তার জন্য একটা পুরো প্রসেস রয়েছে যার মাধ্যমে এটা করা সম্ভব। এবং সেটা কিভাবে? বাই স্পেশাল মেজরিটি অফ ইচ হাউস অফ পার্লামেন্ট। দুটো হাউসের স্পেশাল মেজরিটিতে যদি এটা পাস হয় যে কোনো একজন ব্যক্তিকে পদচ্যুত করার, মানে কোনো একজন জাজকে পদচ্যুত করার দরকার রয়েছে, তখনই সেটা করা সম্ভব। অবশ্যই এটা স্পেশাল মেজরিটি হবে। ব্যাপারটা কি? নেক্সট যাচ্ছি, নেক্সট স্লাইডে সেটা বুঝবো। কিন্তু দুটো গ্রাউন্ড বলা রয়েছে যে দুটো কারণে একজন জাজকে তার পদ থেকে পদচ্যুত করা যেতে পারে। এক নম্বর হচ্ছে মিসবিহেভিয়ার, সেকেন্ড হচ্ছে ইনক্যাপাসিটি। মিসবিহেভিয়ার মানে যদি সে মিসবিহেভিয়ার করে তাহলে সে তাকে সরানো যেতে পারে, এবং ইনক্যাপাসিটি, এই দুটো কারণে হতে পারে। সে যোগ্য নয় সেই পদের, যদি কেউ বুঝতে পারে, পার্লামেন্ট যদি মনে করে যে সেই ব্যক্তিটা এই পদের জন্য যোগ্য নয়, তাহলে তাকে সরিয়ে দেওয়া যেতে পারে। ওকে, এবার হচ্ছে সেই প্রসিডিওর, কোন পদ্ধতিতে একজন জাজকে তার পদ থেকে পার্লামেন্ট সরাতে পারে, কি পদ্ধতিতে। ধরো কয়েকজন মেম্বার অফ পার্লামেন্টের কয়েকজন মেম্বার মনে করলো যে কোনো একজন জাজ মিস্টার এক্স সে ইনকেপেবল, তার ক্ষমতা নেই জাজ হওয়ার, অতএব তারা মনে করছে কি একে আমাদেরকে সরিয়ে দিতে হবে। তো তার জন্য যারা, ধরো আমরা লোকসভার কথাই ধরে নিচ্ছি, লোকসভার কয়েকজন মেম্বার মিলে একটা রিমুভাল মোশন তৈরি করলো, একটা কাগজে কারণ ফারণ লিখে এটা বললো যে আমরা এই মিস্টার এক্স কে সরাতে চাই। কেন? সে হচ্ছে ইনকেপেবল, সে সুপ্রিম কোর্টে জাজ হওয়ার মতো ক্ষমতা রাখে না। লোকসভার কয়েকজন মেম্বার মিলে এটাকে তুললো। এই কথাটা মোশন তোলা মানে কি, ব্যাপারটা আগের দিন আমরা বুঝে এসেছি। কোনো একটা মোশন তো শুরু করা মানে কোনো একটা জিনিস, কোনো একটা আলোচনা শুরু করা। এখানের ক্ষেত্রে আলোচনা কি? মিস্টার এক্স কে সরাতে হবে। এবার এটা লোকসভায় উঠেছে মানে মিনিমাম 100 জনকে সাইন করে এটা জানাতে হবে যে হ্যাঁ আমরাও এতে সাথে রয়েছি। ধরো এটা লোকসভা থেকে হচ্ছে না, রাজ্যসভা থেকে ব্যাপারটা শুরু হলো, তাহলে সেক্ষেত্রে 50 জনকে সেটাতে সাইন করতে হবে। সাইন করে এটা জানাতে হবে যে হ্যাঁ আমরাও এতে সাপোর্ট দিচ্ছি যে এক্স কে আমরা সরাতে চাই। তাহলে এইটা প্রথম জিনিস, যে এটা শুরু কোথা থেকে হতে পারে? লোকসভা বা রাজ্যসভা, যে কোনো একটা থেকে শুরু হতে পারে। মিনিমাম 100 জন বা 50 জন তাতে অবশ্যই সাইন করে জানাবে যে হ্যাঁ তারাও মিস্টার এক্স কে, মানে জাজকে সরাতে চাইছে। এবার এই মোশনটা যখনই এটা সাইন করে সেটা কার কাছে জমা দেওয়া হবে? সেই হাউসের যিনি প্রধান তার কাছে। যদি লোকসভা থেকে শুরু হয় তাহলে সেটা স্পিকারের কাছে চলে যাবে, যদি রাজ্যসভা থেকে শুরু হয় তাহলে সেটা চলে যাবে কোথায়? চেয়ারম্যানের কাছে। এরপরে নেক্সট স্টেপে কি হচ্ছে? চেয়ারম্যান বা স্পিকারের কাছে এই চিঠিটা গেছে, স্পিকার বা চেয়ারম্যান প্রথমে চিঠিটা দেখেই রিজেক্ট করে দিল। যদি রিজেক্ট করে তাহলে এই মোশনটা এখানেই শেষ, এরপরে এটা এগোবে না। কিন্তু যদি তারা অ্যাকসেপ্ট করে তারপরে সেটা 3 নম্বর স্টেপে যাবে। 3 নম্বর স্টেপ কি? 3 নম্বর স্টেপে একটা কমিটি তৈরি হবে, একটা 3 জন মেম্বারের কমিটি তৈরি হবে। সেটা রাজ্যসভা হোক বা লোকসভা হোক, যেখানেই হোক না কেন একটা 3 জন মেম্বারের কমিটি তৈরি হবে। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। এবং এই 3 জনের যে কমিটি, সেখানে কারা কারা থাকবে? একজন চিফ জাস্টিস থাকবে, দ্য চিফ জাস্টিস, অর একজন বলছি মানে ভারতের চিফ জাস্টিস থাকবে, বা অর এ জাজ অফ সুপ্রিম কোর্ট। 3 জনের যে কমিটি, তাতে প্রথম যিনি থাকবেন তিনি হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের সেই সময় যিনি চিফ জাস্টিস, বা সেই সময়
সুপ্রিম কোর্টের যারা জাজ রয়েছে তাদের মধ্যে থেকে একজন এখানে কমিটিতে থাকবে। নেক্সট হচ্ছে এই চিফ জাস্টিস অফ হাইকোর্ট, কোনো একটা রাজ্যের হাইকোর্টের একজন চিফ জাস্টিস প্রধান বিচারপতি এই কমিটিতে থাকবে। এবং 3 নম্বরে একজন ইন্ডিপেন্ডেন্ট জুরিস্ট থাকবে, অর্থাৎ সে বিচারক, তার বিচার সম্পর্কে রয়েছে, নলেজ রয়েছে, কিন্তু সে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের মধ্যে নেই, এরকম একজন থাকবে। তো এই 3 জনকে নিয়ে একটা কমিটি তৈরি হবে। কেন তৈরি করা হবে? এটা দেখার জন্য যে যে কারণে মিস্টার এক্স কে সরিয়ে দেওয়ার কথা হচ্ছে সেটা আদৌ সঠিক কিনা। তো এই কমিটিটা 3 মেম্বারের কমিটি বিচার টিচার করলো, বিচার করে জানালো যে হ্যাঁ মিস্টার এক্স এই ভুলগুলো করেছে, এই জন্য তোমরা কি বিচার করবে। 3 জনের কমিটি যেটা তৈরি হচ্ছে, এই কমিটিটা শুধুমাত্র বিচার করে এটাই জানাবে যে মিস্টার এক্স এর দোষটা কি। তারা ডিসিশন নেবে না যে তাকে সরানো উচিত কি উচিত নয়, সেই ডিসিশনটা কারা নেবে? সেই হাউস নেবে। হাউস আবার ভোট করবে এবং ভোটে স্পেশাল মেজরিটিতে পাস করাতে হবে, তাহলেই সেই জাজকে রিমুভ করা যাবে। স্পেশাল মেজরিটি মানে কি? 100%, অর্থাৎ সেই হাউসের যতজন উপস্থিত রয়েছেন তার সমস্ত সদস্য যদি ফাইনালি সই করে জানায় বা অ্যাকসেপ্ট করে যে আমরা মিস্টার এক্স কে সরাতে চাইছি, তাহলে একে সরানো যাবে। এবং যখনই 100% হিসাবে সাইন হবে, সেই জিনিসটা চলে যাবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে, এবং প্রেসিডেন্ট রিমুভ করে দেবে জাজকে। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর অনেকগুলো স্টেপ রয়েছে, যে স্টেপগুলো ওটাও সহজ ব্যাপার নয়। প্রথমে একটা মোশন তৈরি করতে হবে যেখানে মিনিমাম 50 জন বা 100 জনকে সাইন করতে হবে। তারপরে সেটা চলে যাবে স্পিকার বা চেয়ারম্যানের কাছে। তারা যদি অ্যাকসেপ্ট করে তো ভালো, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা এখানেই শেষ। যদি অ্যাকসেপ্ট করে তাহলে পরের স্টেপ কমিটি। কমিটির কাজ শুধুমাত্র বিচার করা। বিচার করার পরে তারা একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী সেই হাউসের মেম্বাররা ভোট দেবে, এবং সেই ভোটটাও যেমন তেমন ভোট নয়, 100% ভোট হতে হবে। এবার শুধুমাত্র একটা হাউসে হবে না, এই সেম ভোটটা আবার ধরো লোকসভাতে শুরু হয়েছে, প্রথমে 100% ভোট হলো, ঠিক আছে, লোকসভাতে পাস হওয়ার পর আবার রাজ্যসভাতে গিয়ে সেম ভাবে ভোট হয়ে আবার সেখানেও 100% পেতে হবে তারপরে। তো এতগুলো স্টেপ হওয়ার পরে ফাইনালি একজন জাজকে সরানো যেতে পারে। এবং এখনো পর্যন্ত কোনো জাজকেই রিমুভ করা হয়নি, ইমপিচ করা হয়নি। একমাত্র একবারই এই কেসটা উঠেছিল, যার নাম ছিল হচ্ছে ভি রামাস্বামী। এনাকে সরানোর কথা হয়েছিল, এবং আমরা যে স্টেপ গুলো দেখলাম পরপর সমস্ত স্টেপ চলে, কমিটি অব্দি যায়, কমিটিও বলে যে হ্যাঁ এই ব্যক্তি ভুল করেছে, গিল্ট ছিল, মানে সে ভুল করেছে। রাজ্যসভা এখানে পাসও করিয়ে দেয়, কিন্তু লোকসভাতে পাস হয় না, সেই কারণে এটা হয়ে ওঠেনি, ভি রামাস্বামীকে সরানো হয়নি। তো যেটা একটু আগে বললাম, একটা কোনো স্টেপ যদি বন্ধ মানে না হয় তাহলে এই জাজকে সরানো যাবে না। তো এখানে সেটাই তার প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। লোকসভা জাস্ট পাস করায়নি, সমস্ত পাস হয়েছে, শুধুমাত্র লোকসভা পাস করায়নি বলে সেই জন্য এনাকে সরানো হয়নি। তো এইভাবে এটা হয়। নেক্সট হচ্ছে অ্যাক্টিং, অ্যাডহক এবং রিটায়ার্ড জাজ। ফার্স্ট হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিস কাকে বলা হচ্ছে। অ্যাক্টিং নামের মধ্যে বুঝতে পারছি তিনি অ্যাকচুয়ালি চিফ জাস্টিস নয়, কিন্তু কোনো কারণে চিফ জাস্টিস হিসেবে কাজ করছেন, তাকে বলা হবে অ্যাক্টিং চিফ জাস্টিস। এবং অ্যাক্টিং চিফ জাস্টিসকে নিযুক্ত কে করবে? প্রেসিডেন্ট করতে পারবে। দ্য প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যাজ অ্যান অ্যাক্টিং চিফ জাস্টিস অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হোয়েন, যখন এই 3টে কারণে একজন সুপ্রিম কোর্টের জাজকে প্রেসিডেন্ট কয়েকদিনের জন্য চিফ জাস্টিস বানাতে পারে। অর্থাৎ আমাদের দেশে এখন কতজন রয়েছে? টোটাল 34 জন, 34 জন রয়েছে, অর্থাৎ 33 জন জাজ এবং একজন চিফ জাস্টিস। কোনো কারণে এই চিফ জাস্টিস অনুপস্থিত রয়েছেন, সেই জায়গাতে প্রেসিডেন্ট কি করছেন? এই 33 জনের মধ্যে থেকে একজনকে তিনি চিফ জাস্টিস বানিয়ে দিলেন কয়েকদিনের জন্য, যতদিন না এই ব্যক্তি ফিরে আসছেন। তো এটাকে বলা হবে অ্যাক্টিং চিফ জাস্টিস। এবার এনার অফিসটা কেন ফাঁকা থাকতে পারে, কি কারণে হতে পারে? সেটা হচ্ছে দ্য অফিস অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ ভ্যাকেন্ট। অনেক কারণে ভ্যাকেন্ট হতে পারে, তিনি অসুস্থ থাকতে পারেন, তিনি কোথাও বাইরে যেতে পারেন, এই কারণে ভ্যাকেন্ট থাকতে পারে, অর্থাৎ ফাঁকা থাকতে পারে। এবং কয়েকদিনের জন্য ফাঁকা, সেই জন্য তখন একজন কে কয়েকদিনের জন্য নিযুক্ত করছেন কে? প্রেসিডেন্ট।
দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টেম্পোরারিলি অ্যাবসেন্ট, সেম ব্যাপারে যেটা বলছিলাম, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আনএবল টু পারফর্ম হিজ ডিউটিস, অর্থাৎ ধরো কোনো কারণে চিফ জাস্টিস তার কাজ করতে পারছেন না, হতে পারে কোনো কারণে, সেই সময়তেও প্রেসিডেন্ট চাইলে একজনকে চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত করতে পারেন। নেক্সট হচ্ছে অ্যাডহক জাজ। যেমন করে আমরা দেখেছিলাম যে পার্লামেন্টে একটা কোরাম রয়েছে, তেমনি ভাবে সুপ্রিম কোর্টেরও একটা কোরাম রয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক জাজরা যদি উপস্থিত না থাকতে পারেন তাহলে সেই নির্দিষ্ট দিনে কোনো বিচার কাজ হবে না। ধরো সপ্তাহের প্রথম দিন সোমবার, ঠিক আছে, সোমবার দিন যতজন জাজ থাকার কথা ততজন উপস্থিত নেই, হতেই পারে অনেকেই অনুপস্থিত রয়েছেন অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে রয়েছেন, তখন দেখা যাবে কি, তখন চিফ জাস্টিস বলবেন কি যে যেহেতু এখানে কোরাম কমপ্লিট হয়নি, অর্থাৎ যতজন জাজ থাকার দরকার তারা নেই, তাহলে এই দিনের কোনো কাজ হবে না। নেক্সট দিন এলো মঙ্গলবার, মঙ্গলবারও দেখা গেল সেম প্রবলেম, সেম জাজরা নেই, তখন চিফ জাস্টিস এগেন বললেন যে এই দিনেও কাজ হবে না, বন্ধ। বুধবার এলো, বুধবারও দেখা যাচ্ছে সবাই অনুপস্থিত বা অনেকে অনুপস্থিত। এবার এরকম করে বারে বারে তো এরকম ক্যান্সেল করে দেওয়া যায় না, কিছু ব্যবস্থা করতে হবে। তখন চিফ জাস্টিস কি করবেন, কয়েকটা হাইকোর্টকে বলবেন যে তোমাদের কাছ থেকে আমাকে মানে সুপ্রিম কোর্টে কয়েকজন জাজ পাঠাও, কারণ আমাদের জাজরা উপস্থিত থাকতে পারছেন না। তখন হাইকোর্ট থেকে জাজদেরকে নিয়ে এসে এই কোরামটা কমপ্লিট করা হবে। তো সেইটাকে বলা হচ্ছে অ্যাডহক জাজ। অর্থাৎ কেন করা হচ্ছে, যেহেতু জাজের সংখ্যা যতটা থাকা দরকার ততটা থাকতে পারছে না, বেশ কয়েকদিন ধরে হচ্ছে, চিফ জাস্টিস দেখলো, দিয়ে ফাইনালি কি করলো, কয়েকজনকে হাইকোর্ট থেকে নিয়ে এলো, ডেকে পাঠালো যে কয়েকদিন সুপ্রিম কোর্টের জাজ হিসেবে কাজ করো। তো এই জাজদেরকে বলা হবে অ্যাডহক জাজ। এবার চিফ জাস্টিস এটা ডেকে পাঠাচ্ছে, চিফ জাস্টিস ধরো কলকাতা হাইকোর্টকে বললো যে তোমরা 3 জনকে পাঠাও, আর দিল্লি হাইকোর্টকে বললো তোমরা 3 জনকে পাঠাও, 6 জনকে টোটাল পাঠাও। কিন্তু এই জিনিসটা বলার আগে অবশ্যই প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে যে প্রেসিডেন্ট আমাদের এখানে লোক সংখ্যা কম, অ্যাডহক জাজ দরকার। প্রেসিডেন্ট যদি অ্যাকসেপ্ট করে তাহলেই সেটা হবে, প্রেসিডেন্ট যদি অ্যাকসেপ্ট না করে তাহলে হবে না, অর্থাৎ প্রেসিডেন্টের কাছ থেকে একটা এখানে নিতে হবে, প্রেসিডেন্টকে বলে এটা করতে হবে। এবার একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে যে কোনো 3 জনকে নিয়ে আসা মানে যে কোনো 3 জনকেই আনা যাবে না, সেই 3 জন অবশ্যই কোয়ালিফাইড হতে হবে সুপ্রিম কোর্টে জাজ হওয়ার মতো। আমরা যে কোয়ালিফিকেশন গুলো দেখে এলাম একটু আগে, সেই কোয়ালিফিকেশন অবশ্যই থাকতে হবে, তাহলেই সে আসতে পারবে। এরকম নয় যাকে খুশি 3 জন পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্ট বা দিল্লি হাইকোর্ট, যাকে খুশি 3 জনকে পাঠিয়ে দিল, এরকম নয়, সেরকম 3 জনকেই পাঠাতে হবে। নেক্সট হচ্ছে রিটায়ার্ড জাজ। রিটায়ার্ড জাজ বলতে যে রিটায়ার করে গেছে তাকেও কাজে লাগানো যায় যদি কোনো কারণে এরকম পরিস্থিতি তৈরি হয় যে জাজের সংখ্যা কম রয়েছে, জাজ লাগবে, এবং সেটাও কে করবে, চিফ জাস্টিস। at any time the chief justice of India can request a retired judge of Supreme Court or retired judge of a high court to act as a judge of Supreme Court for a temporary period। অবশ্যই এটা টেম্পোরারি পিরিয়ডের জন্য, কোনো কারণে যদি দরকার হয় তাহলে একজন রিটায়ার্ড জাজকে ডেকে পাঠানো যেতে পারে। সে রিটায়ার্ড জাজ দুটো জায়গা থেকেই হতে পারে, সে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ হতে পারে, সে হাইকোর্টের রিটায়ার্ড জাজ হতে পারে। তাকে ডেকে পাঠাবে কে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি, টেম্পোরারি পিরিয়ডের জন্য কাজ করার জন্য। এগেন এইটা করার আগে অবশ্যই প্রেসিডেন্টের কাছ থেকে কনসেন্ট নিতে হবে, অর্থাৎ প্রেসিডেন্টকে বলতে হবে, প্রেসিডেন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলেই সেটা চিফ জাস্টিস করতে পারে, নচেত সে করতে পারবে না, মানে ডেকে পাঠাতে পারবে না। এবং একজন রিটায়ার্ড জাজকে যদি ডেকে পাঠিয়ে কয়েকদিনের জন্য টেম্পোরারি পিরিয়ডের জন্য জাজ বানানো হয় তাহলে সে সেম ক্ষমতা পাবে একজন অরিজিনাল যে জাজ তার মতো। এবং এগুলো সবকিছুই করা হয় যদি জাজের সংখ্যা কোনো কারণে কম হয়, তাহলে এরকম নয় যে যখন তখন দরকার নেই তা সত্ত্বেও ডেকে পাঠালাম, এরকম হয় না। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক। নেক্সট দিনে আমরা সুপ্রিম কোর্টের যে কাজ সেটা আলাদাভাবে পড়বো, কি কি কাজ সুপ্রিম কোর্ট করে, তাদের কি বিচারের রয়েছে। তোমরা
যারা WBCS মেন্স পরীক্ষা দিতে চলেছো, সামনে ডেট ডিক্লেয়ার করা হয়ে গেছে মেন্স পরীক্ষার, তো তোমরা যারা মেন্স পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য একটা মক টেস্টের আয়োজন করেছে আনএকাডেমি, যেটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য ফ্রি। তোমরা যে কেউ এই মক টেস্টটা দিতে পারবে 7ই আগস্ট অর্থাৎ শনিবার 2021, মানে 7ই আগস্ট 11টার সময়, বেলা 11টার সময়। WBCS মেন্স পেপার নাম্বার 3 এবং পেপার নাম্বার 4 এর জন্য এই মক টেস্টটা 3 ঘন্টার মক টেস্ট, 200 নাম্বারের এবং নেগেটিভ মার্ক থাকবে। যেরকম একটা পরীক্ষায় থাকে সেই রকম ভাবে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। ফ্রি মক টেস্ট যে কেউ দিতে পারবে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে এনরোল করে নিও, দিয়ে মক টেস্টটা দাও। তোমরা যারা মেন্স পরীক্ষা এবারে নাও দেবে তারাও দাও, কারণ এটা ফ্রি মক টেস্ট, তোমরা সবাই সুযোগটা পাবে এবং তোমরা বুঝতে পারবে কি রকম ভাবে মেন্স পরীক্ষা হয়। একদিন না একদিন অবশ্যই সবাই তোমরা মেন্স পরীক্ষা দিতে বসবে, তো তোমাদের জন্য এই সেটার একটা প্রিপারেশন বা সেটার একটা প্রস্তুতি তোমরা এখান থেকে করতে পারো। এর সাথে সাথে যারা প্রিলিমস পরীক্ষা দেবে তাদের জন্য একটা মক টেস্ট নিয়ে এসছে আনএকাডেমি, যেটাও ফ্রি মক টেস্ট, তোমরা যে কেউ দিতে পারবে উইদাউট কোনো সাবস্ক্রিপশন। 8ই আগস্ট 4টের সময়, বিকেল 4টে। এখানে 2.5 ঘন্টা টাইম থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, 200 নাম্বারের পরীক্ষা। এগুলো তোমরা অবশ্যই প্রত্যেকে দাও, কারণ প্র্যাকটিস প্রয়োজন রয়েছে। পরীক্ষা সামনে এসে গেছে, তোমাদেরকে প্র্যাকটিসে থাকতে হবে পরীক্ষা দিয়ে, এবং এই সুযোগটা তোমাদেরকে আনএকাডেমি দিচ্ছে উইদাউট কোনো সাবস্ক্রিপশন। অবশ্যই এই সুযোগটা কাজে লাগাও, এবং এটার একটা অ্যানালাইসিসও হবে, তোমরা অ্যানালাইসিসটাও জেনে নেবে যে কিভাবে কোনটা তোমাদের ভুল হয়েছে বা কি, এগুলো তোমরা জানতে পারবে। তো এই দুটো মক টেস্ট অবশ্যই দিও, ফ্রি মক টেস্ট। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এনরোল করে দিও। যদি তোমরা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে তোমরা এই সময়টা কনসিডার করতে পারো, কারণ 1 বছরের কোর্সের সঙ্গে 2 মাসের কোর্স ফ্রি দেওয়া হচ্ছে এবং 2 বছরের কোর্সের সঙ্গে 3 মাসের কোর্স ফ্রি দেওয়া হচ্ছে। তো তোমরা এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবে এখানে যদি তোমরা এখন প্লাস সাবস্ক্রিপশন নাও। এবং 2022-এর WBCS এর জন্য যারা প্রস্তুতি শুরু করেছো একদম বেসিক থেকে, তাদের জন্য আগমন ব্যাচ শুরু হচ্ছে 4 আগস্ট অর্থাৎ আজ থেকে। তোমরা একদম প্রথম থেকে এখানে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারো, এবং প্রিলিমস মেন্স সমস্ত কিছু এখানে কভার করা হবে। তোমরা একটাই সাবস্ক্রিপশনে প্রিলিমস এবং মেন্স এর প্রস্তুতি প্লাস এরকম মক টেস্ট দেওয়ার সুযোগ সমস্ত কিছু পাবে আনএকাডেমি প্ল্যাটফর্মে। তো এখান থেকে শুরু হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স সমস্ত ক্লাস ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের টপ এডুকেটরদের দ্বারা নেওয়া হচ্ছে, এবং বাড়িতে বসে তোমরা এই ক্লাসগুলো করতে পারো। যারা পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির অপশনাল সাবজেক্ট নিয়েছো WBCS মেন্স 2021-এ, তাদের জন্য একটা ক্লাস শুরু হচ্ছে 4 আগস্ট থেকে, এবং এই ক্লাসটা তোমাদের ফাইনাল প্রিপারেশন হতে চলেছে, কারণ WBCS মেন্স পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে 2021-এর। তো তোমরা ফাইনাল প্রিপারেশন নিয়ে নিতে পারো এখান থেকে, আনএকাডেমির এই ক্লাস ব্যাচের থেকে, যেখানে তোমাদেরকে দেবাশিস স্যার নেবেন হিস্ট্রি ক্লাস এবং কুমুদ স্যার নেবেন পলিটিক্যাল সায়েন্সের উপর ক্লাস। তো 4 আগস্ট থেকে এই ক্লাসগুলোতে জয়েন হতে পারো। আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশনের প্ল্যান এখানে দেওয়া রয়েছে অত্যন্ত রিজনেবল প্রাইসে। তোমরা আনএকাডেমিতে প্লাস সাবস্ক্রিপশন নিতে পারো, এর উপর 10% ডিসকাউন্ট পাবে। যা প্রাইস এখানে লেখা রয়েছে, যদি তোমরা কোড ইউজ করো, আমার কোড হচ্ছে সর্বজিৎ 10, এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে যে কোনো কোর্সের ওপর। এছাড়াও তোমরা যদি একবারে টাকা না দিতে চাও বা তাহলে তোমরা ইএমআই তে পেমেন্ট করতে পারো। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই অপশন অ্যাভেলেবেল রয়েছে, এবং যে কোনো ইনস্টিটিউটের থেকে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে, কম প্রাইসে বাড়িতে বসে তোমরা বাংলার বেস্ট এডুকেটরদের কাছ থেকে চাকরির পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করতে পারবে, তাদের এক্সপিরিয়েন্সটা তোমরা নিতে পারবে। তো এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারো, এবং এই সময় যদি তোমরা 12 মাস বা 24 মাসের কোর্সের পারচেস করো তাহলে এক্সট্রা বেনিফিট পাবে। আনএকাডেমি প্লাসের যে বেস্ট ফিচার গুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফেভারিট এডুকেটরদের কাছ থেকে তোমরা পড়তে পারো, যে ব্যাচটায় তারা রয়েছেন সেই ব্যাচেই তোমরা জয়েন হতে পারো, এবং একটাই সাবস্ক্রিপশনের মাধ্যমে একাধিক ব্যাচে তোমরা জয়েন হতে পারবে। সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি শুধুমাত্র প্রিলিমস পরীক্ষা নয়, প্রিলিমস মেন্স সমস্ত পরীক্ষার
এবং শুধুমাত্র WBCS বা যে কোনো একটা পরীক্ষা নয়, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার প্রস্তুতি একটাই সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এছাড়াও রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাস, তোমাদের সিলেবাস সম্পূর্ণ কভারেজ এবং টেস্ট সিরিজ, প্রচুর টেস্ট সিরিজ দেওয়ার সুযোগ তোমাদের সামনে রাখছে আনএকাডেমি প্লাস। তো অবশ্যই তোমরা এই সাবস্ক্রিপশন নিতে পারো এবং বাড়িতে বসে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। তো এই ক্লাসটা এই অবধি থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট ক্লাসে সেটা বলে দেবো।